বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে, থেকেছে সমতল জায়গাতে। এরা থাকতো পাহাড় অঞ্চলে, কি বলবো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এদের জাতিকে উস্কানি দিয়ে আবারও আমাদের একটা সন্দেহ 80 জনের গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এরা বলছে উপজাতিদের জায়গা জমি, দোকানপাট ইত্যাদি ব্যবসা বাণিজ্য দখল করছে। কত তো মিথ্যা পরিসংখ্যান। বাঙালিরার তুলনায় এরা পিছিয়ে পড়া ছিল, লেখাপড়া জানতো না, চাকরি বাকরি করতে পারতো না, ব্যবসার প্রশ্নই আসে না। তারপরে এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাংপার নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে, আসার পর ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে। ত্রিপুরা ভারতবর্ষের বুকে বাংলা ভাষায় কথা বললেই কি বলবো, বাংলাদেশি বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে আছি আমরা, ভিনদেশের কেউ আসেনি। এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে ভারতের মাটিতে, মঙ্গোলীয় ব্লাডের উদ্ভব হয়েছে মঙ্গোলিয়াতে। বাঙালিরা ত্রিপুরের যে শহরগুলি দখল করেছে, আগরতলা, উদয়পুর ইত্যাদি শহরের নাম ইনি করেছেন। বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই রাজ্যের যে পুরনো ইতিহাস বলতে আমি যেটা চাইছি, ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ করে 49-এর 15 অক্টোবর। তার আগে ত্রিপুরার যে ভূগোল মেঘনার পূর্ব পার পর্যন্ত চাকলার সৈন্যবাদ যাকে বলা হয় বিস্তৃত ছিল। তখন ত্রিপুরা দুটো জেলা ছিল, সমতল ত্রিপুরা এবং পার্বত্য ত্রিপুরা। সমতল ত্রিপুরাটা মার্চ করার সময় বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানে থেকে গেছে। পার্বত্য ত্রিপুরা এখন আমরা এখানে রয়েছি। তো এই যে ত্রিপুরা, এই ত্রিপুরার আদি ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমি তখনকার কথা বলছি, আমি 31 সালের একটা রেকর্ড পরিসংখ্যান আপনাদেরকে দেখাই। এখানে ত্রিপুরার মোট এই 2 জেলা মিলে লোক ছিল 88 লাখ। তার মধ্যে উপজাতি ছিল মাত্র 1.84 লাখ, আর বাকি ছিল সব বাঙালি। শতাংশ হিসাবে কি বলবো, 97.5% ছিল বাঙালি, আর 2.5% ছিল উপজাতি। তো বাঙালিরা বাস করত সাধারণত সমতল অঞ্চলে, সমতল ত্রিপুরা এবং বর্তমান যে ত্রিপুরার যে সমস্ত কি বলবো বাংলাদেশ লাগোয়া যে শহরগুলি রয়েছে, আপনি লক্ষ্য করবেন সাবরুম থেকে শুরু করে সাবরুম, বিলুনিয়া, উদয়পুর, এদিকে আপনার কি বলবো সোনামুড়া থেকে শুরু করে বিশালগড়, আগরতলা হয়ে খোয়াই হয়ে কমলপুর, কৈলাসহর, ধর্মনগর অবধি বরাবরই এখানে বাঙালিরা ছিল। বলেই না লোকসংখ্যার যে হিসাবটা 31 সালের যে সেন্সাসে আমরা দেখি, টোটাল জনসংখ্যা 3,82,450-এর মধ্যে বাঙালি ছিল 1,98,333, হয়ারেজ উপজাতি ছিল 1,84,117। তাহলে বাঙালির পার্সেন্ট এখান থেকে উপজাতির থেকে অনেক বেশি ছিল ত্রিপুরা মার্চ হওয়ার আগেই। প্রশ্নটা উঠছে, বাঙালি এখানে এসেছে, বাঙালিদেরকে এরা অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি বলছে, শহরগুলি দখল করে নিয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করছে ইত্যাদি কথা বলছে। বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে, থেকেছে সমতল জায়গাতে। এরা থাকতো পাহাড় অঞ্চলে। তারপরে মার্চ করার পর 1951 সালে প্রথম লোকগণনা গোটা দেশে হয়, ত্রিপুরাতে হয়। তখনও আমরা যেটা পরিসংখ্যান দেখছি, টোটাল 6,39,029 জনের মধ্যে বাঙালি জনসংখ্যা 4,46,736 জন, উপজাতি দেখতে পাচ্ছি 1,92,293 জন। তো তারপরের যে ইতিহাস, আমরা 2011 পর্যন্ত লোকসংখ্যা যে ইতিহাস, তারপরে তো সেন্সাস হয়নি, সেখানে আমরা যেটা দেখেছি, টোটাল আমরা হিসাব করে দেখেছি বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার 460.87% এই 60 বছরে, হোয়ারেজ উপজাতি জনসংখ্যার বৃদ্ধির হার 507.56%। এই যে কথাটা এরা বলছে উপজাতিদের জায়গা জমি, দোকানপাট ইত্যাদি ব্যবসা বাণিজ্য দখল করছে, কত তো মিথ্যা পরিসংখ্যান। বাঙালিরার তুলনায় এরা পিছিয়ে পড়া ছিল, লেখাপড়া জানতো না, চাকরি বাকরি করতে পারতো না, ব্যবসার প্রশ্নই আসে না। সে এখন থেকে আমি 74 বছর আগের কথা বলছি, যখন ত্রিপুরা মার্চ করছে, সেই সময়টার যে চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি, এরা চাকরি বাকরি করছে, লেখাপড়া শিখেছে, বাঙালির দ্বারাই হয়েছে এই কাজটা। বাঙালিদের কাছ থেকে ওরা ব্যবসা বাণিজ্য শিখেছে, পোশাক পরিচ্ছদ, সামাজিকতা,
সংস্কৃতি চর্চা শিখেছে, খুব উন্নত হয়েছে, খুব ভালো কথা। Hano hai belai kena wana masing jabe kido masing ja. Hano hai dadak sidak mabli ka sevega social media wo mokol baitang eba khuk baitang dadak sidak mabli. Hingate takte box no pula no mabli nugunyo. Kam ke semani tongna eba kam ke no buji manai tongna. Tini ni mabli bo hai no. Hingate takte box no tini ni mabli go baje. Hano hai belai kena tini chalo sini khoroksa wanje bo songne sini khoroksa takuk. Hano hai belai kena sini sar David Murasing no. Belai kena chole jaga ba belai kena tumla jaga. Tamne blo obai ke bongni Bangladeshi rong na obai ke tibra hasteni reklaina thangai tongmani yagla obai ke belai keno obai ke bongni Bangladeshi rong ni bakang phajing ko khanangai nai sini tibra sarong na belai keno obai hamya sagai ba belai keno choli jaga sini okrok ja takop tei amni yaglo bo sawi khnarika Bangladeshi tibra haste o kore hini nai obojotono chala kok mang hini se sawi khnarika sino tako ngai te takte boxno mapli noge bo buji manai thongna Paringite takte box sang pisi kok se hui tinin salo sino wan jiba soni sini khoroksa tako tago obai ke sini tibra sarong no teinai eba obai ke sini sar David Murasing no teinai obai ke kok sanani nanga eba obai ke sala kok sanani nanga abno tini sengkisa kam ke seng sino khok takung ni khone bisin dewa mapli bisin dei sengkisa kam ke bojo nyalai no hingite takte box no kisa kam ke nai tungdi tini no mapli no বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে, থেকেছে সমতল জায়গাতে। এরা থাকতো পাহাড় অঞ্চলে, কি বলবো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এদের জাতিকে উস্কানি দিয়ে আবারও আমাদের একটা সন্দেহ ৮০ জনের গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এরা বলছে উপজাতিদের জায়গা জমি দোকানপাট ইত্যাদি ব্যবসা বাণিজ্য দখল করছে, কত তো মিথ্যা পরিসংখ্যান। বাঙালিরার তুলনায় এরা পিছিয়ে পড়া ছিল, লেখাপড়া জানতো না, চাকরি বাকরি করতে পারতো না, ব্যবসার প্রশ্নই আসে না। তারপরে এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাংপর নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে, আসার পর ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে। ত্রিপুরা ভারতবর্ষের বুকে বাংলা ভাষায় কথা বললেই কি বলবো, বাংলাদেশি বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে আছি আমরা, ভিনদেশের কেউ আসেনি। এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে ভারতের মাটিতে, মঙ্গোলীয় ব্লাডের উদ্ভব হয়েছে মঙ্গোলিয়াতে। বাঙালিরা ত্রিপুরের যে শহরগুলি দখল করেছে, আগরতলা, উদয়পুর ইত্যাদি শহরের নাম ইনি করেছেন, বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই রাজ্যের যে পুরনো ইতিহাস বলতে আমি যেটা চাইছি, ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ করে 49-এর 15 অক্টোবর। তার আগে ত্রিপুরার যে ভূগোল মেঘনার পূর্ব পার পর্যন্ত চাকলা রসুনাবাদ যাকে বলা হয় বিস্তৃত ছিল। তখন ত্রিপুরা দুটো জেলা ছিল, সমতল ত্রিপুরা এবং পার্বত্য ত্রিপুরা। সমতল ত্রিপুরাটা মার্চ করার সময় বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানে থেকে গেছে, পার্বত্য ত্রিপুরা এখন আমরা এখানে রয়েছি। তো এই যে ত্রিপুরা, এই ত্রিপুরার আদি ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমি তখনকার কথা বলছি, আমি 31 সালের একটা রেকর্ড পরিসংখ্যান আপনাদেরকে দেখাই। এখানে ত্রিপুরার মোট এই 2 জেলা মিলে লোক ছিল 88 লাখ। তার মধ্যে উপজাতি ছিল মাত্র 1.84 লাখ, আর বাকি ছিল সব বাঙালি। শতাংশ হিসাবে কি বলবো, 97.5% ছিল বাঙালি আর 2.5% ছিল উপজাতি। তো বাঙালিরা বাস করত সাধারণত সমতল অঞ্চলে, সমতল ত্রিপুরা এবং বর্তমান যে ত্রিপুরার যে সমস্ত কি বলবো বাংলাদেশ লাগোয়া যে শহরগুলি রয়েছে, আপনি লক্ষ্য করবেন সাবরুম থেকে শুরু করে সাবরুম, বিলুনিয়া, উদয়পুর, এদিকে আপনার কি বলবো সোনামুড়া থেকে শুরু করে বিশালগড়, আগরতলা হয়ে খোয়াই হয়ে কমলপুর, কৈলাসহর, ধর্মনগর অবধি বরাবরই এখানে বাঙালিরা ছিল। বলেই না লোকসংখ্যার যে হিসাবটা 31 সালের যে সেন্সাসে আমরা দেখি, টোটাল জনসংখ্যা 3,82,450-এর মধ্যে বাঙালি ছিল 1,98,333, হয়ারেজ উপজাতি ছিল 1,84,117। তাহলে বাঙালির পার্সেন্ট এখান থেকে উপজাতির থেকে অনেক বেশি ছিল ত্রিপুরা মার্চ হওয়ার আগেই। প্রশ্নটা উঠছে, বাঙালি এখানে এসেছে, বাঙালিদেরকে এরা অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি বলছে, শহরগুলি দখল করে নিয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করছে ইত্যাদি কথা বলছে। বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে, থেকেছে সমতল জায়গাতে। এরা থাকতো
পাহাড় অঞ্চলে। তারপরে মার্চ করার পর 1951 সালে প্রথম লোকগণনা গোটা দেশে হয়, ত্রিপুরাতে হয়। তখনও আমরা যেটা পরিসংখ্যান দেখছি, টোটাল 6,39,029 জনের মধ্যে বাঙালি জনসংখ্যা 4,46,736 জন, উপজাতি দেখতে পাচ্ছি 1,92,293 জন। তো তারপরের যে ইতিহাস, আমরা 2011 পর্যন্ত লোকসংখ্যা যে ইতিহাস, তারপরে তো আর সেন্সাস হয়নি, সেখানে আমরা যেটা দেখেছি টোটাল আমরা হিসাব করে দেখেছি বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার 460.87% এই 60 বছরে, হোয়ারেজ উপজাতি জনসংখ্যার বৃদ্ধির হার 507.56%। এই যে কথাটা এরা বলছে মানে উপজাতিদের জায়গা জমি দোকানপাট ইত্যাদি ব্যবসা বাণিজ্য দখল করছে, কথা তো মিথ্যা পরিসংখ্যান। বাঙালিরার তুলনায় এরা পিছিয়ে পড়া ছিল, লেখাপড়া জানতো না, চাকরি বাকরি করতে পারতো না, ব্যবসার প্রশ্নই আসে না। সে এখন থেকে আমি 74 বছর আগের কথা বলছি, যখন ত্রিপুরা মার্চ করছে সেই সময়টার যে চিত্র, এখন আমরা দেখতে পাচ্ছি এরা চাকরি বাকরি করছে, লেখাপড়া শিখেছে, বাঙালির দ্বারাই হয়েছে এই কাজটা। বাঙালিদের কাছ থেকে ওরা ব্যবসা বাণিজ্য শিখেছে, পোশাক পরিচ্ছদ, সামাজিকতা, সংস্কৃতি চর্চা শিখেছে, খুব উন্নত হয়েছে, খুব ভালো কথা, এটা কোনো হিংসার কোনো বিষয় নেই। কিন্তু এরা যে কথাগুলি বলছে যে বাঙালিরা দখল করেছে, বাঙালিরা কি জোর করে তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে, চাকরি দখল করে নিয়েছে? করেনি তো। বরং এখন তারা বাঙালিদেরকে দেখে দেখে তারা লেখাপড়া শিখেছে, চাকরি করছে, ব্যবসা করছে, সব কিছু করছে। কাজে এই তথ্যটা এরা পেল কোথায়? হ্যাঁ, এই সমস্ত কথার পেছনে একটা উস্কানি কাজ করছে, পরিষ্কার উস্কানি কাজ করছে। এদের মানে সমাজের, উপজাতি সমাজের মানুষদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, একটা মানে হিংসা। এই কথাটা তো একটা হিংসার কথা। একটা বাঙালি জাতি, সভ্য জাতির সংস্পর্শ থেকে এরা উন্নত হয়েছে, এটা স্বীকার না করে এরা বাঙালিদের মানে ব্যবসা আছে, চাকরি আছে, এই সমস্ত কথা বলার কোনো মানে আছে? আমরা দেখছি এখন এরা পেছনের চাকরিগুলি কি বলবো, হ্যাঁ, ব্যাকলগের মাধ্যমে এরা চাকরি ভরাট করে নিয়েছে। আপনি দেখবেন প্রত্যেকটা অফিসে গেলে এখন জনসংখ্যার থেকে বেশি হারে অফিসার এবং কর্মচারী রয়েছে উপজাতিদের। এটা কি করে? ব্যাকলগের মাধ্যমে হয়েছে। তো বাঙালিরা তো ওদেরকে কোনো বঞ্চিত করেনি, বঞ্চিত করলে তো এরা ব্যাকলগের মাধ্যমে এইভাবে চাকরি নিতেই পারতো না। তো কাজেই এই সমস্ত কথাবার্তা বলা উস্কানিমূলক কথা। বাঙালিদের অবদান, বাঙালিদের সংস্পর্শের যে কল্যাণ হয়েছে, উন্নতি হয়েছে, এটা তারা স্বীকার করতে রাজি না। কাজে এই সমস্ত কথা কি বলবো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এদের জাতিকে উস্কানি দিয়ে আবারও আমাদের একটা সন্দেহ, 80 জনের গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তো এর জন্য এটার আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা চাই উপজাতিদের যে উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন হোক, বাঙালির লেভেলে চলে আসুক। অনেকে চলে এসছে লেভেলে। হ্যাঁ, আপনি দেখবেন ট্রাইবেল বাড়িতে রিজার্ভেশনের সুযোগ নিয়ে ফ্যামিলির সবাই চাকরি করছে, ওয়েল এস্টাবলিশ। এই কি বলবো 40-50 বছরে এদের যে প্রগ্রেস হয়েছে, মানে আনএক্সপেক্টেড প্রগ্রেস হয়েছে, এটা তো আনন্দের বিষয়। বাকিরা যারা বনে জঙ্গলে থাকছে, বাংলাদেশ সংস্পর্শে পাচ্ছে না, লেখাপড়া হচ্ছে না, তারা পিছিয়ে রয়েছে, তাদের উন্নতি করতে হবে। এটা হচ্ছে অ্যানাদার থিং। এর জন্য বাঙালিদের দিকে আঙুল তোলা কেন? এর পেছনে কী উদ্দেশ্য আছে? তো এই ক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য, এগুলি না বলে ত্রিপুরার গরিব রয়েছে, উপজাতির মধ্যে গরিব রয়েছে, বাঙালির মধ্যে সব শ্রেণীর মধ্যে গরিব রয়েছে। ত্রিপুরার যে সম্ভাবনাগুলিকে কাজে লেগে কিভাবে আমরা সকলের কল্যাণ করতে পারবো, এইটা হোক ভাবনা, এইটা হোক স্লোগান। আমরা আছি, ওদের সঙ্গে আছি, ওদেরকে নিয়েই আমরা ত্রিপুরার উন্নতি করতে চাইছি। কাজেই এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বন্ধ হোক, আবেদন করছি। আমাদের উপজাতি ভাইয়েরা মধ্যে যারা বর্তমানে শিক্ষা দীক্ষায় উন্নতি হয়েছে, আমরা সরাসরি তাদের সঙ্গে আলোচনা টেবিলে বসতে চাই। যদি বলা হয় ত্রিপুরার যে ইতিহাস, ত্রিপুরার যে পুরনো ইতিহাসটা কি? ত্রিপুরার যে, আমি খুব সংক্ষেপে বলছি, ত্রিপুরার যে পুরনো ইতিহাস, এই যে রাজাদের যে কাহিনী বলা হচ্ছে, এই ত্রিপুরার যে ইতিহাসটা শুরু হয়েছে 15 শতাব্দীতে। এই যে রাজমালায় যে অনেকগুলি রাজা, 178 জন রাজার নাম রয়েছে, তার মধ্যে ত্রিপুরার প্রথম যে উপজাতি যে রাজা, উপজাতি রাজাদের যে রাজত্ব যেটা শুরু হয়েছে 15 শতাব্দীতে, প্রথম রাজা যিনি, তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নফা। তো এরপরে শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর।
তো রত্নফাই যে প্রথম রাজা তার প্রমাণ হচ্ছে তার ব্যবহৃত একটা মুদ্রা 1464 খ্রিস্টাব্দে এই রাজ্যে পাওয়া গেছে। তার আগের কোনো প্রমাণ এই রাজ্যে উপজাতি রাজারা রাজত্ব করেছেন নেই। তার আগে ত্রিপুরা শাসন করত, বর্তমানে যে ত্রিপুরাটা বললাম যে মেঘনার পূর্ব পার নিয়ে পুরো ত্রিপুরা, এটা ছিল বাংলার অধীন। তখন ত্রিপুরার নাম ছিল শ্রীভূম, বঙ্গডপাক ইত্যাদি নাম ছিল। বাংলার রাজারা শাসন করেছে এবং হরিকেল বংশ দীর্ঘদিন এই ত্রিপুরা রাজা শাসন করেছে। একজন ঐতিহাসিকের নাম আমি বলছি, ডক্টর নলিনীরঞ্জন রায়চৌধুরী। তার রচিত মাণিক্য শাসনাধীন ত্রিপুরা গ্রন্থের 16, 17, 18 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার উল্লেখ আছে ত্রিপুরা বলতে কোনো নাম ছিল না। বর্তমান ত্রিপুরা ছিল পূর্ব বাংলা বা সমতট বা হরিকেল রাজ্যের অংশ। তখন এখানকার রাজা যারা ছিলেন, রূপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচারদেব, লোকনাথ ইত্যাদি ইত্যাদি, হরিকেল দেব শুরু করে তারা রাজত্ব করেছে। বাংলার বর্মন পদবীধারী রাজারা রাজত্ব করেছেন। তার আগে শশাঙ্ক রাজত্ব করেছেন। তার আগে ইসলামী শাসনের আন্ডারে ছিল এই বাংলা, বলতে এই ত্রিপুরা সহ পুরোটা ছিল। তারপর এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাংপার নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে, আসার পর ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে। এরপর থেকে এই ত্রিপুরার উপজাতি রাজাদের রাজত্ব শুরু হয়। এটা শুধুমাত্র নলিনীরঞ্জন রায়চৌধুরীর বক্তব্য না, আরেকজন আমি বলছি বি.কে. বড়ুয়া, এ কালচারাল হিস্ট্রি অফ অসম গ্রন্থের 6 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে বড়ো ভাষাভাষী জনগোষ্ঠীর মূল বাসস্থান এরা ত্রিপুরার যারা মঙ্গোলীয় ট্রাইব, 19টা জাতির মধ্যে মঙ্গোলীয় ট্রাইবের যারা ককবরক ভাষী মঙ্গোলীয় ট্রাইবের যারা, তাদের বংশ তাদের আদি ছিল বড়ো, মানে বড়ো গোষ্ঠীর। তো উনি বলেছেন বড়ো জাতি গোষ্ঠীর মূল বাসস্থান পশ্চিম চীনের ইয়াংহ্যাং, সিকিয়াং ও হুয়াংহো নদীর তীরবর্তী অঞ্চল থেকে তারা ব্রহ্মপুত্র, ইরাবতী, চেঙ্গুইন নদীর গতিপথ ধরে ভারতবর্ষে ব্রহ্মদেশে প্রবেশ করে। এই জনস্রোতের যে শাখা অসমে প্রবেশ করে, ওই জনগোষ্ঠীর কিছু অংশ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গারো পাহাড় এবং পরে ত্রিপুরার পার্বত্য ভূমি দখল করে। এই হচ্ছে ইতিহাস। তারপর প্রখ্যাত ঐতিহাসিক দার্শনিক প্রভাতরঞ্জন সরকার তার বাংলা ও বাঙালি গ্রন্থে বলেছেন মুচাংপার নেতৃত্বে আরাকান শান প্রদেশ থেকে 500-600 বছর আগে দুর্ভিক্ষ তাড়িত হয়ে তারা ত্রিপুরাতে প্রবেশ করেছে। তারপর এই ত্রিপুরা রাজাদের কাহিনী। তাছাড়া পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বাংলার ইতিহাস মধ্যযুগ পৃষ্ঠা 450-480 গ্রন্থে লিখেছেন ত্রিপুরার যে মঙ্গোলীয় রাজারা তারা বাঙালির সংস্পর্শে এসে হিন্দু ধর্ম সংস্কৃতি দীক্ষিত হয়েছেন। ত্রিপুরার রাজমালায় বর্ণিত 178 রাজার মধ্যে 145তম রাজা হলেন রত্নমাণিক্য, যার পূর্ব নাম রত্নফা, আমি যে কথা আগে বলেছি। আর বাকি যত রাজার নাম রয়েছে সেগুলি কিংবদন্তি এবং পুরাণ, বাস্তব ঘটনা নয়। এটা অভিমত, তথ্যপঞ্জি, নীতি নির্দেশিকায় ত্রিপুরা দর্পণ পত্রিকার পক্ষ থেকেও এটা বলা হয়েছে। এইভাবে যত ঐতিহাসিক রয়েছে সবাই একই কথা বলেছেন। তাছাড়া ত্রিপুরার যে কি বলবো ভাস্কর্য মানে বা স্থাপত্য, আপনার পিলাক থেকে শুরু করে বক্সনগর থেকে শুরু করে ওইদিকে যান ঊনকোটি পাহাড় পর্যন্ত, এই যে মূর্তিগুলি বৌদ্ধ সংস্কৃতি, এগুলি ত্রিপুরার উপজাতিদের নয়। এই মন্দিরগুলি কে তৈরি করলো? তৈরি করেছে বাঙালিরা। এইভাবে আমরা যদি বিচার করি, প্রত্নতত্ত্ব, পুরাতত্ত্ব, ইতিহাস, যাবতীয় তথ্যের বিচারে ত্রিপুরা বাংলার অধীন ছিল। কি বলবো, মেঘনার পূর্ব পার পর্যন্ত চাকলা রোশনাবাদের অধীন ছিল। আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে ত্রিপুরা ভারতবর্ষের বুকে, বাংলা ভাষায় কথা বললেই মানে কি বলবো বাংলাদেশি বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। যদি ভারত ভাগ না হতো, এই পরিস্থিতির জন্য দায়ী ভারত ভাগ, এই পরিস্থিতির জন্য দায়ী ত্রিপুরা ভাগ। যদি না হতো তাহলে বাঙালিরা আমরা যে যেখানটায় ছিলাম সেখানেই আমরা থাকতে পারতাম, কেউ স্থান ত্যাগ করার দরকার পড়তো না। আজকে এই অপবাদ আমাদের নিতে হতো না, আমরা এই আক্রমণের মুখে পড়তে হতো না। তারপরও যে কথাটা আসছে, ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে আছি আমরা, ভিনদেশের কেউ আসেনি। এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে ভারতের মাটিতে, মঙ্গোলীয় ব্লাডের উদ্ভব হয়েছে মঙ্গোলিয়াতে, এবং আর্য রক্তের উদ্ভব হয়েছে মধ্যপ্রাচ্যে, নিগ্রো রক্তের উদ্ভব হয়েছে আফ্রিকান কান্ট্রিতে। এরা এসে ভারতে ঢুকেছে, এরা সব কি বলবো মানে কি বলবো অনুপ্রবেশকারী, বিদেশি। কিন্তু বাঙালিরা স্বদেশী, বাঙালিদের জন্ম এই দেশের মাটিতে। বাংলার যেখানে জন্মেছে, যে অঞ্চলে জন্মেছে সে অঞ্চলে রয়েছে, এবং ত্রিপুরা বাংলার পার্ট অ্যান্ড পার্সেল। এটা ভূপ্রকৃত প্রমাণ করে ত্রিপুরার সব দিকেই বাংলাদেশ ঘিরে রয়েছে। ইট প্রুভস দ্যাট ওয়ান্স আপন এ টাইম ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ বেঙ্গল। যেমন বাংলাদেশের ভূগোল দেখে আমরা বুঝতে পারি
ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ অলসো দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। কাজেই গায়ের জুড়ে ইতিহাসকে কেউ বিকৃতি করতে পারে না। স্বল্প আলোচনা, আমি এর বিষয়ে আমি কথা বলতে পারছি না। আমাদের কাছে প্রামাণ্য তথ্য হিসাবে এই গ্রন্থটা রয়েছে। আমি মানে যারা আজকে চ্যালেঞ্জ করছে আমাদেরকে, অনুরোধ করব, ত্রিপুরার একজন খ্যাতনামা উকিল হাইকোর্টের রাখালদাস দত্ত, সদ্য রাখালদাস দত্ত, তিনি একটা গ্রন্থ রচনা করেছেন অনেক থেকে 20-30 বছর আগে, চাই ঐক্যবদ্ধ প্রতিবাদ। এটার তথ্যগুলি আপনারা পড়ে নেবেন, জেনে নেবেন, দরকারে আমাদের সঙ্গে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারবেন। আরেকটা গ্রন্থ যেটা, এটা আপনারা জানেন, বিলুপ্ত প্রায় রাজ্য সমতল হরিকাটির ইতিহাস ও সংস্কৃতি, এর মধ্যে ডিটেইলস, এই গ্রন্থের রচয়িতা কি বলবো, জহর আচার্য, ভারত ত্রিপুরা বিখ্যাত মানুষ, প্রত্নতাত্ত্বিক, পুরাতাত্ত্বিক, তিনি ডিটেইলস তথ্য সংগ্রহ করে তিনি এই গ্রন্থটা রচনা করেছেন। আরও অনেক গ্রন্থ রয়েছে এর, যার মাধ্যমে আমরা প্রমাণ দিতে পারি যে ত্রিপুরা বাংলার অংশ, তারা বাইরে থেকে এসে। বর্তমান বাস্তবতা হচ্ছে এরাও ত্রিপুরার মানুষ, আমরাও ত্রিপুরার মানুষ, সবাই মিলেমিশে সমান অধিকার নিয়ে থাকবো, ত্রিপুরার উন্নয়নে সবাই আমরা অংশ নেব। এটা হচ্ছে মুদ্রা কথা। এই হিংসা ছড়ানি কেন, অশান্তি তৈরি করা কেন, এটার আমরা চ্যালেঞ্জ করছি। কাজেই সবাই আসুন, সবাই মিলে আমরা ত্রিপুরাকে, সুন্দর ত্রিপুরা গড়ে তুলি। নমস্কার।